প্লাসেন্টা পার্ট 3-তে আমরা আজকে লাস্ট ক্লাস। আজকে আমাদের প্লাসেন্টা পর্ব শেষ হয়ে যাবে। আমরা গত ক্লাসটার ধারাবাহিকতায় আজকের পরের অংশটা আসবে এবং আমরা অনেকগুলো বিষয় গত ক্লাসগুলোতেও পরিচিত হয়ে এসেছি। তার মধ্যে আজকে দেখবো আমরা ফিটাল মেমব্রেন। অলরেডি আমরা আগেও এটার নাম শুনেছি, যে চারপাশে যেটাকে ঘিরে রাখে মেমব্রেন বলে সেটা কি, এবং এটার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, যেটা কি আমরা আরেকটা নাম বলি লাইকার অ্যামনাই বলি। এটা আমরা খুব প্রচলিত আমাদের কাছে। অ্যামনিওটিক ফ্লুইডের চাইতে লাইকার অ্যামনিওটা আমাদের কাছে বেশি প্রচলিত এবং আমরা বেশি ইউজ করি। লাইকার অ্যামনাই, লাইকার মানে পানি, অ্যামনাই মানে অ্যামনিওটিক, অ্যামনিওটিক ফ্লুইড একই ব্যাপার এই দুইটা। তারপর আমরা পড়বো যে এই দুইটা রোগ, এই দুইটা পানি কম বেশি থেকে দুইটা আমাদের ডিজিজ হয় এবং দুইটা ডিজিজ খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ। একটার নাম হচ্ছে পলিহাইড্রামনিয়াস, পলি মানে জিনিসটা বেশি, পলিহাইড্রামনিয়াস অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড যেটা আছে, যে দেখতে পাচ্ছি চারপাশে যেটা বেবির থাকে ঘিরে রাখে, এটাকে বলি অ্যামনিওটিক ফ্লুইড অথবা লাইকার অ্যামনাই। এটা যদি বেশি হয়ে যায় তখন এটাকে বলি পলিহাইড্রামনিয়াস। এটা যদি কম হয় তাহলে এটাকে বলি পলিগোহাইড্রামনিয়াস। এখন কত কম হয় কত বেশি হয়, এটা একটা আমাদের একটা মেজারিং একটা নির্দেশনা আছে, সেটা আমরা পড়বো সামনে। তারপরে হচ্ছে ফিউনিস অথবা আম্বেলিকাল কর্ড, একই জিনিস শ্রেণী। আমরা আম্বেলিকাল কর্ড এটা আমরা জানি, এবং আম্বেলিকাল কর্ডের কিছু আমরা কিভাবে হইলো আসলে এটার গুরুত্বটা কি সেটা হয়তো কিছুটা জানি, আজকে হয়তো আরেকটু পড়বো। এর মাধ্যমে আমরা প্লাসেন্টার যে মোটামুটি একটা বেসিক কনসেপশন সেটা আশা করি শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে আসো যে প্লাসেন্ট ফিটাল মেমব্রেন। প্রথমে আসছে ফিটাল মেমব্রেন, রাইট? ওকে, দ্য ফিটাল মেমব্রেন আর দ্য মেমব্রেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপিং ফিটাস, যেটা আমাদের ফিটাসটাকে ঘিরে রাখে। ফিটাস আর ইমব্রায়ো দুইটা শব্দ আমাদের কাছে ইনভ্যারিয়েবলি আসে। ইনভ্যারিয়েবলি মানে কি বারে বারে আসে, ঘুরিয়ে ফিরে আসে। ইমব্রায়ো বলি 9 উইকস পর্যন্ত, এটাকে বলি ইমব্রায়ো। তারপরে 11 উইকস বা 10 উইকস থেকে ওইটাকে ফিটাস। 9 উইকস পর্যন্ত কোনো বোঝাই কোনো অস্তিত্ব নেই যে এখানে ফিটাল মেমব্রেন, এটা বোঝার কোনো সুযোগ নেই। সেই জন্য আমাদের ইমব্রায়োর কথা এখানে আসছে না, এই জন্য আমরা ফিটাসের কথা বলছি। তাহলে ফিটাসের চারপাশে যেটা ঘিরে রাখে সেটাকে আমরা বলতেছি সহজ কথায় অ্যাসোসিয়েটেডটাকে সংযুক্ত রাখে, সেটাই আমরা হচ্ছে বলতেছি ফিটাল মেমব্রেন। এখন এই ফিটাল মেমব্রেনটাকে বোঝার জন্য আমরা এই জিনিসটাকে আরো নির্দিষ্ট করে বোঝার জন্য আমরা এটার কয়েকটা লেয়ার দেখেছি, দুইটা লেয়ার। আমরা জানি যে কোনো জিনিসেরই একটা ভিতরের লেয়ার থাকে, একটা বাইরের লেয়ার থাকে। আমাদের যেমন বাসা আছে, বাসার যে মানে ভিতরের ওয়ালের একটা ব্যাপার আছে, বাইরে একটা ওয়াল আছে, দেখি দুইটা। ঠিক এই ফিটাল মেমব্রেনের মধ্যে ঠিক দুইটা এরকম ভাবে লেয়ার থাকে। তো বাইরে যে লেয়ারটা আছে সেটাকে বলি আমরা কোরিয়ন। কোরিয়ন যেটা, কারণ এটা হচ্ছে আমাদের ফিটাল অংশ, কোরিয়ন, রাইট? সো দিস ইজ দ্য কোরিয়ন। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, আমি একটু ছবিটা একটু যদি জুম করে দেই তাহলে আমরা বোধহয় জিনিসটা বুঝতে পারবো যে কোরিয়ন জিনিসটা কি। অর্থাৎ আমরা এই যে কোরিয়ন, আমি বলেছিলাম যে কোরিয়নটা হচ্ছে একটা বিশাল অংশ জুড়ে থাকে, এই জন্য পুরাটাই হচ্ছে এই যে একটা গোল করে এটা পুরাটাই হচ্ছে কোরিয়ন। আর কোরিয়নের ভিতর থাকে যেটা, যেটা আমাদের এই যে যেটা ফিটাস বলছি, এই ফিটাস অনেকটা শামুকের মতো দেখা যায়, বাট ইজ নট এ শামুক। এটাকে বলতেছি আমরা অ্যামনিয়ন, রাইট? ইজ দ্য অ্যামনিয়ন। এটাকে বলা হচ্ছে অ্যামনিওটিক স্যাক বলতে পারি, থলে বলতে পারি, অ্যামনিওটিক মেমব্রেন বলতে পারি, রাইট? আর এটার ভিতর থাকতেছে অ্যামনিওটিক ফ্লুইড থাকতেছে, যেটা আমাদের বাচ্চাটা এটার ভিতরে ভেসে আছে, রাইট? তাহলে আমরা বলি যে আমরা কি 22 হ্যাঁ, আমরা আসলে 22। ওকে, তাহলে আমরা নেক্সট তারপরে যেটা আছে যে বলতে চাচ্ছি যে ইট ইজ দ্য আউটার লেয়ার, রাইট? ইট ইজ থিকার দেন অ্যামনিয়ন। এটা অ্যামনিয়নের চাইতে ভিতরে যে লেয়ারটা আছে তার চাইতে এটা পাতলা, রাইট? সরি, এটা মোটা, সরি, থিকার। থিকার মানে হচ্ছে মোটা। তারপর হচ্ছে ফিবল। ফিবল মানে কি, যে জিনিসটা ভঙ্গুর, ইলাস্টিসিটি এই ব্যাপারটা। তারপরে হচ্ছে শেগি, উঁচু নিচু। এই যে ভিতরে যে লেয়ারটা, এই যে এখানে খুব ভালো হয়তো বোঝা যায় না, বাট এগুলো ক্যারেক্টার বর্ণনা করতেছে, বোথ সাইড থেকে দেখতে এমন হয়। এট টার্মে যখন চলে যায় 37 উইকস এর দিকে যখন চলে যায়, কোরিয়ন কন্টেন নো ভেসেল অর দ্য নার্ভ। এই কোরিয়নটা কোনো ধরনের ভেসেল নার্ভ তখন আর সেটা কন্ট্রোল করে না, কারণ এটা তখন এটা পুরা ব্যাপারটা প্লাসেন্টার সাথেই হচ্ছে আমাদের সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য যা হওয়ার সব আগেই হয়। তারপর হচ্ছে ইন্টারনালি আমরা দেখি এখন এই কোরিয়নের যে বললাম পুরা কোরিয়নটাতে আমরা বলেছি এটা যে কোরিয়নের, এখন আমরা ইন্টারনালি পড়বো যে এটার ভিতরে আসলে কি ব্যাপারটা থাকে। ইট অ্যাটাচ টু দ্য অ্যামনিয়ন। আমরা দেখি কারণ পড়েছি আমরা ভিতরে অ্যামনিয়ন থাকে। এই অ্যামনিয়নটা একটা এরিউলার টিস্যু থাকে। আমরা এই এরিউলার টিস্যুটা আমরা পড়েছি, ব্রেস্টেও আমরা পড়েছি, এই টিস্যুটা থাকে, এটা লুজ একটা কানেকটিভ টিস্যু থাকে এটা। এবং প্রাইমেটিভ মেসেনকাইম থাকে, অর্থাৎ এটা প্রারম্ভিক মানে শুরুর দিকে এই জিনিসটা আমাদের একটা ইমব্রায়ের সাথে এটা একটা কানেক্টেড হয়ে থাকে। মেসেনকাইম একটা টিস্যু, এটা কানেকটিভ টিস্যু, সোজা কথা। এমব্রায়োনিক
একটা ইমব্রায়োনিক মেসেন কানেকটিভ টিস্যুর নামই হচ্ছে মেসেনকাইম। আমাদের মেসেনকাইম কেন আসছে? এই মেসোডাম থেকে উৎপন্ন হয়েছে দেখে আমরা অ্যাক্টোডাম, অ্যান্ড্রোডাম, মেসোডাম, রাইট? তো এই মেসোডাম থেকে তৈরি হয়েছে দেখে নাম হয়েছে মেসেনকাইম। এই হচ্ছে ব্যাপার। অন্তত আমরা এইটুকু যেন মনে রাখতে পারি যে ইন্টারনালি এটা অ্যামনিয়ন থাকে এবং এটা এরিউলার টিস্যু দিয়ে সংযুক্ত থাকে বা থাকে, ভিতরের দিকে থাকে, রিমেন্ট থাকে। রিমনেন্ট মানে কি? অবশিষ্ট থাকে। রিমনেন্ট অথবা রিমেন একই ব্যাপার। আর এক্সটার্নালি বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে এটা প্রথমে ভেস্টিজেস থাকে। মানে কি ভেস্টিজেস? টপোব্লাস্ট মানে কি, যে প্রথমের দিকে টপোব্লাস্টিক টিস্যু থাকে, কিন্তু পরের সময় যেটা এইটা বিবর্তন হয়ে জিনিসটা চলে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে যে ভেস্টিজেস, মানে ইভালুয়েশন হয়ে এটা চলে যায় তারপরে। এবং তারপর থাকে ডেসিডুয়াল সেল। ডেসিডুয়াল সেল মানে যেটা এইটোরাসের সাথে সম্পৃক্ত, সেটা কি বলতেছে আমরা ডেসিডুয়াল সেল। এটাই হচ্ছে যে আউটার কোরিয়নের যে বৈশিষ্ট্য, এটার ভিতরে কি কন্টেন্ট আছে সেগুলোই হচ্ছে এখানে বলা আছে। তাহলে আরেকটু সংক্ষেপে বলি, এটা হচ্ছে আউটার লেয়ার। এটা দেখতে কেমন? এটা হচ্ছে ফ্রি বল ভঙ্গুর, চকচকে বোথ সাইড থেকে, এবং এটা হচ্ছে মোটা হয় এমনিয়নের চাইতে। এটাতে কোনো ব্লাড ভেসেল থাকে না। এটার ইন্টারনালের দিকে হচ্ছে একটা এরিউলার টিস্যু দিয়ে, লুজ কানেকটিভ টিস্যু দিয়ে কানেক্টেড থাকে, যেটাকে আমরা মেসেনকাইম বলতে পারি। আর এক্সটার্নালি এটা হচ্ছে টপোব্লাস্ট থাকে এবং হচ্ছে রেসিডুয়াল সেল থাকে। এটাই হচ্ছে আউটার যে কোরিয়ন, এটার হচ্ছে কম্পোনেন্ট। কোরিয়ন জিনিসটা কি? যেটা আমাদের চারপাশে ফিটাল যে পার্টটা আছে সেটাকে বলতেছি আমরা কোরিয়ন। ঠিক আমরা দেখি তাহলে কোরিয়নের যেটা বলতেছে, কোরিয়নের সম্পূর্ণ পার্ট আমাদের প্লাসেন্টা অংশগ্রহণ করতে সহযোগিতা করছে না, অল্প একটু আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের প্লাসেন্টা, আমরা দেখতেছি অল্প একটু জায়গা হচ্ছে আমাদের নিয়ে নিচ্ছে, আর বাকি অংশটা কিন্তু রয়ে যাচ্ছে। এই যে রয়ে যাওয়া অংশটাকে আরেকটা নাম আমরা বলি অনেক সময়, সেগুলো হচ্ছে কোরিয়নিক লিভ। লিভ মানে কি? ছুটি। বলে না লিভ নিছে, মানে কি এই অংশটা কোনো কাজ করতেছে না, মানে পরিত্যক্ত হিসেবে পড়ে আছে, এটাকে বলি আমরা কোরিয়নিক লিভ। আচ্ছা, আমরা কি এই পর্যন্ত এই জিনিসটাকে ধরতে পারছি যে এই যেগুলো কথা বললাম, কম্পোনেন্ট গুলো বললাম, নাকি আরেকটু বলবো আমরা? এটা ভাই এটা তো নতুন, আরেকটু বললে ভালো হতো। কোনটা কোনটা? ভাই এই যে টোটাল স্ট্রাকচারটা আরেকবার ও একটু আচ্ছা আচ্ছা, ভালো। টোটাল স্ট্রাকচারটা আরেকটু বলো। ওকে, ঠিক আছে। আমরা ছবি আঁকানে যে দেখাই, কারণ ছবি আঁকাইতে গেলে দেখা যাচ্ছে যে ওই ছবি বুঝতে গেলে সমস্যা হয়ে যায়। সো আমরা এটা একটু ঝুম করে নিয়ে আসি, ছবিটা যেহেতু একটু এই দেখা যাচ্ছে। সহজ কথায় আমরা পুরো একটা ইউটেরাসের ভিতরে, আমরা তো ইউটেরাস দেখি, ইউটেরাসের ভিতরে যেটা আছে এটা আমি বারবার আঁকাচ্ছি না, ঠিক এটার ভিতরে একটা এরকম একটা ক্যাভিটি থাকে, ইউটেরাসের ভিতরে একটা এরকম ক্যাভিটি থাকে। এই ক্যাভিটির ভিতরেই আমাদের থাকতেছে কয়েকটা কম্পোনেন্ট থাকতেছে। এই কম্পোনেন্ট গুলো আমাদের মা এবং শিশু শরীর থেকে তৈরি হচ্ছে। তাহলে আমরা স্পেশালি এখানে অ্যামনিওটিক মেমব্রেন পড়াতে যে যে শব্দটা নিয়ে আসলাম, যে মেমব্রেন তো পুরা পর্দাটা থাকে, পুরা পর্দাটায়, যে পুরা পর্দাটায় হচ্ছে আমাদের ঘিরে রাখে, যেটা এই যে যে অংশটা দেখতে পাচ্ছি। ইফ আই ইউজ এ হাইলাইটার, আমরা যদি একটু পেইন্টার ইউজ করি, এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা পুরাটাই হচ্ছে আমাদের ফিটাল মেমব্রেন হিসেবে কাজ করছে, রাইট? ইজ এ ফিটাল মেমব্রেন, রাইট? এই যে ভিতরে যে দেখতে পাচ্ছি ফিটাল মেমব্রেন, এই যে একটু নিচুর দিকে আছে এরকম ফিটাল মেমব্রেন। ঠিক এই ফিটাল মেমব্রেন অংশটা আমরা পড়তেছি এখন, এই যে আমাদের এখন আমরা পড়তেছিলাম এই ফিটাল মেমব্রেন। ফিটাল মেমব্রেন এই জিনিসটা আমি যেখানে দেখাচ্ছি, তাহলে ফিটাল মেমব্রেনটা বুঝতে পারলাম। এখন বলতেছে এই ফিটাল মেমব্রেনটার চারপাশে যেটা ঘিরে আছে, এটা দুইটা লেয়ার দিয়ে ঘিরে আছে। একটা হচ্ছে ভিতরের দিকে আর একটা হচ্ছে বাইরের দিকে। ভিতরের দিকে আমরা বলতেছি অ্যামনিয়ন, এই যে ভিতরে যেটা ছোট করে দেখা যাচ্ছে এটা। আর বাইরের দিকে দেখতেছি যেটা, সেটা হচ্ছে কোরিয়ন। আমরা এটাই পড়তেছি, আর কিছুই না। ছবিটা কি বুঝতে পারছি? আমরা একটা ইউটেরাস যদি এখানে দেখি, হ্যাঁ ইউটেরাসের ভিতরে যদি আমরা যদি এখানে একটা প্লাসেন্টা আমরা যদি দেখি, প্লাসেন্টা থেকে কি তৈরি হয়েছে, আমাদের একটা এই বেবি তৈরি হয়েছে। তাহলে আমাদের বেবির চারপাশে আমরা জানি আমাদের থেকে অ্যামনিওটিক মেমব্রেন থাকে, যেটা হচ্ছে অ্যামনিওটিক মেমব্রেন। আর এই চারপাশে যেটা থাকে ঘিরে থাকে, এটাকে বলি আমরা কোরিয়ন, কোরিয়ন বলি, রাইট? এবং তার বাইরে আরেকটা মেমব্রেন থাকে যেটাকে বলি আমরা ফিটাল মেমব্রেন, পুরো অংশটাকে ঘিরে যে জিনিসটা ফিটাল মেমব্রেন। এই ফিটাল মেমব্রেনটা আমরা এখানে পড়তেছি। বোঝা গেল এখন? না তাও বুঝতে পারলাম না? কঠিন লাগতেছে তাও? জি ভাইয়া। না না। সবাই বুঝতে পারছি না? আবার বলবো না বুঝতে পারলে সমস্যা নেই, এটা ক্লিয়ার হওয়া চাই। জি ভাইয়া বুঝতে পারছি। সহজ পড়া, সহজ। লেয়ারটা শুধু মনে রাখি তাহলেই চলবে, ছবিটা মনে রাখি এই যে ভিতরে কি হয়। তাহলে এটা হচ্ছে আউটার গেল, কোরিয়ন থাকে, ইনার হচ্ছে অ্যামনিয়ন থাকে। তাহলে অ্যামনিয়নটা আমরা দেখি ভিতরে। এখন এই জিনিসটা তো আরেকটু বড় করে দেওয়া আছে,
যে বাইরে হচ্ছে ইউটেরাস থাকে, ইউটেরাসের লেয়ার ডেসিডুয়া যে লেয়ারটা আমি কথা বলেছি, হ্যাঁ, তারপরে থাকে কোরিয়ন, তারপরে থাকে হচ্ছে অ্যামনিয়ন থাকে। এটা একটু ছবিটা ওইটার সাথে একটু অন্যভাবে করা আছে ছবিটা। তার মানে দেখো, তাহলে আমরা বলতেছিলাম যে বাইরে যে থাকে কোরিয়ন থাকে, রাইট? এই যে এই অংশটাকে বলতেছি আমরা কোরিয়ন বাইরে, আর তার বাইরে থাকে ডেসিডুয়া, ওটা তো ইউটেরাসের অংশ, এটাই বলতেছি, তার থাকে ভিতরে থাকে। এইভাবে ছবিটা এখানে দেওয়া হয়েছে। তাহলে বাইরে হচ্ছে ইউটেরাসের, তারপর হচ্ছে কোরিয়ন, তারপর হচ্ছে অ্যামনিয়ন। অ্যামনিয়ন হচ্ছে সব থেকে ভিতরে। আর এমনিয়নটা কি দিয়ে গঠিত? এই যে এখানে লেখা আছে এপিথেলিয়াম সেল, বেসমেন্ট মেমব্রেন থাকে, মেসেনকাইমাল সেল থাকে। কোরিয়নের মধ্যে কি থাকে? এখানে আবার বেসমেন্ট মেমব্রেন থাকে। প্রত্যেকটার একটা বেসমেন্ট আলাদা একটা সেপারেশন করে রাখে। আর ডেসিডুয়ার মধ্যে ডেসিডুয়াল সেল থাকে, টপোপ্লাস্টিক সেল থাকে। এটাই হচ্ছে ফিটাল মেমব্রেনের একটা অংশ। এটা এই অংশটাকে আমরা কাট করে এখানে দেখাচ্ছি, কাট সেকশন করে দেখাচ্ছি এখানে। আচ্ছা, এই ছবিটার মধ্যে একটু বড় করে দেখা যাবে। যে ইনার লেয়ারটা আমরা দেখি এখন, যে ঠিক একই ছবি পিকচার যেটা আমরা অ্যামনিয়ন পড়তেছি, এখন ভিতরে যে লেয়ারটা আছে অ্যামনিয়ন, এই দেখো অ্যামনিয়ন, এটাকে আমরা বলতেছি অ্যামনিয়ন, রাইট? সো অ্যামনিয়নটা এটা কি? এটা হচ্ছে ইনার লেয়ার। প্রথমত এটা হচ্ছে ভিতরের দিকে লেয়ার। তারপরে এটা মানে এটার মানে প্রস্থ কিরকম? 0.02 থেকে 0.5। এটা হচ্ছে কোরিয়ন থেকে, এই যে কোরিয়ন এই লেয়ারটা দেখতেই দেখা যাচ্ছে মোটা লেয়ার বাইরে যেটা আছে। কারণ কি? আমাদের বাইরের দেয়ালটা কি থাকে? একটু শক্তিশালী থাকে, রাইট? একটু কোরিয়নটা এই জন্য দেখা যাচ্ছে বেশি একটু মোটা থাকে, আর এটা হচ্ছে থিন, পাতলা থাকে, স্মুথ থাকে, শাইনি থাকে, এটাও চকচক করে, হ্যাঁ, গ্লিসারিন করে, এরকম করে। এবং কন্টাক্ট উইথ লাইকার এমনাই বা অ্যামনিওটিক ফ্লুইড, অবশ্যই আমরা ভিতরে দেখতে পাচ্ছি যে এখানে অ্যামনিওটিক ফ্লুইড থাকে। আচ্ছা, দ্য অ্যামনিয়ন হ্যাজ গট নাইদার ব্লাড অর নার্ভ সাপ্লাই। এই অ্যামনিয়নের কিন্তু কোনো ব্লাড নার্ভ সাপ্লাই থাকে না, হ্যাঁ, অথবা কোনো লিমফেটিক সিস্টেমও কিন্তু কিছুই থাকে না। আচ্ছা, না থাক, সমস্যা নেই। এখন আমরা এই অ্যামনিয়নের স্ট্রাকচারটা যদি দেখি, যে অ্যামনিয়নটা আসলে কি, আর একটু ভিতরে ঢুকে গেলাম। প্রথমত আমরা পড়ে আসছিলাম যে এই বাইরেটা কোরিয়ন, অ্যামনিয়ন, আর বাইরে যেটা এটা হচ্ছে আমরা বলতেছিলাম যে ফিটাল মেমব্রেন পুরাটা। এখন আরেকটু ঢুকে যাচ্ছি ভিতরের দিকে, যে এই ভিতরে যে দেখছি অ্যামনিয়নটা, অ্যামনিয়নটা কি দিয়ে গঠিত? এই যে লেয়ারটা, এটা আসলে লেয়ারটা কি দিয়ে আসলে গঠিত? সহজ কথায়, তাহলে এটা হচ্ছে প্রথম কিউভিডাল এপিথেলিয়াম দিয়ে, রাইট? নট স্কোয়ামাস, ইজ দ্য কিউভিডাল। কারণ কিউভিডাল আমরা জানি যে এরকম গোল গোল এরকম ভাবে থাকে। কিউভিডাল আমরা টিস্যু পড়ার সময় কিউভিডাল এপিথেলিয়াম সেল থাকে। তারপরে বেসমেন্ট মেমব্রেন থাকে, সবগুলোর জন্য একটা করে বেসমেন্ট থাকে। তারপরে কম্প্যাক্ট লেয়ার অফ দ্য রেটিকুলার স্ট্রাকচার। রেটিকুলার স্ট্রাকচারটা কি? এটা তোমার দেখতে অনেকটা জালকের মতো দেখা যায়, জাল নেট যেরকম আছে এরকম দেখা যায়। এখানে ওইরকম দেখা যাচ্ছে না। আর এখানে ফাইব্রোব্লাস্টিক টিস্যু থাকে আর স্পঞ্জি লেয়ার থাকে। এইটাই হচ্ছে আমাদের এই অ্যামনিয়ন যে জিনিসটা আছে সেটার হচ্ছে গঠন, বা এটার ভিতরে এই কম্পোনেন্ট গুলো থাকে, যেটা যদি আমরা ক্রস সেকশন করি, মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো। তাহলে মোটামুটি এখান থেকে যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে অ্যামনিয়ন জিনিসটা কি, আর হচ্ছে এই কোরিয়ন জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। কোন লেয়ারটা মোটা, বাইরের লেয়ারটা হচ্ছে একটু মোটা থাকবে, ভিতরের লেয়ারটা একটু হচ্ছে কি থাকবে, পাতলা থাকবে। তারপরে দুইটাই হচ্ছে কি, শাইনি থাকবে, স্মুথ থাকবে। এগুলো হচ্ছে কমন ফিচার। তারপরে আরেকটা কিছু পার্থক্য আছে, যেটা ভিতরে যে লেয়ারটা অ্যামনিয়ন, এটার সাথে আমাদের ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড কানেক্টেড থাকবে। আমরা যদি জিনিসটা বুঝতে পারি, তারপর যদি আমাকে ফিচার লিখতে দেওয়া হয়, আমি কিন্তু এখন আমার মতো করে কিন্তু বানিয়ে লিখতে পারবো, যে এখানে যেভাবে আছে সেভাবেই যে লিখতে হবে সেটা কিন্তু এমন না। কি বুঝতে পারছি আমরা ইনার লেয়ারটা অ্যামনিয়নটা সবাই, নাকি এটা কঠিন লাগতেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। না বুঝতে পারলে সমস্যা না, আমি আবার বলবো, হ্যাঁ, আবার কিন্তু বলতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসটা বুঝে যেতে হবে। আচ্ছা দেখো, প্রথম একটু বেসিক, তো আমি বলেছি যে প্লাসেন্টাল এই পড়াগুলো একটু বেসিক পড়া, হ্যাঁ, মানে একটু সেল লেভেলের পড়া, তো একটু ভিতরের দিকে, বুঝতে পারছি। হ্যাঁ, সেই জন্য একটু মনোযোগ না দিলে ধরাটা একটু কঠিন হয়ে যাবে, হ্যাঁ, কারণ একটু ছোটখাটো জিনিস, ভিতরের জিনিস, তো এই জন্য। তারপরে আসো ফাংশন অফ ফিটাল মেমব্রেন। দেখো, এটা হচ্ছে বড় পড়া, এটার জন্য তোমাকে অত মানে ভিতরে ফোকাস করা দরকার নেই। তাহলে ফাংশন অফ ফিটাল মেমব্রেন আমরা তো তাহলে কমন সেন্স দিয়ে বুঝি, এটা কি করতেছে? মেমব্রেন দিয়ে ধরে রাখতেছে। আমরা কমন দিয়ে যদি একটা চিন্তা করি, তাহলে কি করতেছে? আমাদের কন্ট্রিবিউট টু দ্য ফরমেশন দ্য লাইকার এমনাই, আমাদের অ্যামনিওটিক ফ্লুইড যেটা আছে সেখানে এই ফিটাল মেমব্রেনটা একটা পার্ট হিসেবে কাজ করতেছে ওখানে। তারপরে কি করতেছে? ইনটেক মেমব্রেন প্রিভেন্ট অ্যাসেন্ডিং ইউটেরাইন ইনফেকশন। তার মানে আমরা ইউটেরাসে যে দেখি, হ্যাঁ, ইউটেরাসের ভিতরে যে এখানে কত ব্যাকটেরিয়া, ভাইরাস পেনিট্রেশন হতে পারে। এখন বাইরে যদি এরকম যদি মেমব্রেন যদি না থাকতো, তাহলে তো সবগুলো গিয়ে এখানে অ্যাটাক করতো।
তাহলে এটা কি করতেছে, আমাদের ইনট্যাক্ট রাখতেছে, মেমব্রেনটা প্রতিরক্ষামূলক হিসেবে কি কাজ করতেছে। তারপরে কি করতেছে, ফ্যাসিলিটেট ডাইলেশন অফ দ্য সার্ভিক্স ডিউরিং দ্য লেবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দেখো অনেকে তোমরা শুনবা বলে যে পানি ভাঙছে নাকি, হ্যাঁ, গ্রামের যে মানুষজন আছে যেভাবে কথা বলে যে পানি ভাঙছে নাকি লেবারের আগে, ইন কেস অফ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার। ওকে, ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার। তাহলে আমরা এখানে জানি যে পুরাটা যদি আমি ধরি যে এই ফিটাল মেমব্রেন ধরি, এটার ভিতরে কি থাকে, এটার ভিতরে অন্যান্য কম্পোনেন্ট গুলো থাকে, ফ্লুইড ফ্লুইড থাকে। তখন এটা কি হয়, যে নিচের দিকে একটু ঝুলে যায়, শেষের দিকে এসে যে নিচের দিকে একটু ঝুলের দিকে যায়। এই জন্য কি হয়, এই সার্ভিক্সটা আমাদের ডাইলেট করতে, হ্যাঁ, কি করে, সহযোগিতা করে ডাইলেট করতে। এই যে ফিটাল যে মেমব্রেনটা আছে, এটার ভিতরে ফিটাল ফ্লুইড থাকে, এই জিনিসটা আমাদের যে সার্ভিসটাকে ডাইলেট করতে সহযোগিতা করে। বলতো যে কত সেন্টিমিটার ডাইলেট হয় ইন কেস অফ দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার অফ লেবার। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবারের দুইটা স্টেজ আছে, কি কি? 10 সেন্টিমিটার। ফার্স্ট স্টেজ অফ লেবারে দুইটা ফেজ আছে, বলো তো দেখি কি কি বলতে পারবা? ফার্স্ট স্টেজ অফ লেবারে দুইটা ফেজ দেখি, বলতে জানতে হবে এটা, এটা আমি বলেছি অনেকবার। আবার বলি যে ফার্স্ট স্টেজ অফ লেবার এখানে আমাদের 10 সেন্টিমিটার হয় পরে, কিন্তু তার আগে একটা ফেজ আছে, সেখানে কত সেন্টিমিটার হয়, যেখান দিয়ে আমরা স্টার্ট হয়? বলো বলো, জান্নাতুন্নিসা, তামান্না, বলো দেখি বলতে পারো কিনা। তো ক্লাস করো নাকি, তুমি ভুলে গেছো? হ্যালো, কথা শোনা যাচ্ছে না? এগুলো তোমাদের ম্যাম পড়াইছে না? হ্যালো, কথা শোনা যাচ্ছে না নাকি? ভাইয়া ডাইলেশন এগুলা কি? ডাইলেশন হবে দেন? ওগুলো তো ডাইলেশন হবে। আমি বুঝছিলাম দুইটা ফেজ, বলছিলাম যে ফার্স্ট স্টেজ অফ লেবারে দুইটা ফেজ হয়। একটা কি অ্যাক্টিভ স্টেজ, বুঝছি না, সব ভুলে গেছো? একটা আছে ল্যাটেন্ট স্টেজ, একটা আছে ভাইয়া। অ্যাক্টিভ স্টেজ। অ্যাক্টিভ আর এখন জি ভাইয়া। ভাইয়া বললে তো হবে না, এতক্ষণ সময় দিয়ে ভাইয়া এতক্ষণে মনে পড়ছে, শুনে শুনে মনে পড়ছে, ভুলে গেছি। শুনে শুনে মনে পড়লে তো হইলো না। ল্যাটেন্ট স্টেজে কত সেন্টিমিটার ডাইলেট হয়? ল্যাটেন্ট স্টেজে, ল্যাটেন্ট না, এটা শুনে শুনে মনে হবে 4 সেন্টিমিটার, রাইট? আর সব ভুলে গেছে তোমরা তো, পুরা দেশ উল্টাই ফেলাইবা দেখা যাইতেছে। ফ্যাসিলিটি, কনফিউশনের জন্য বলতে পারিনি। কনফিউশন হোক, সমস্যা কি, আমরা ক্লাসে আসি না, আমরা তো শেখার জন্য এসেছি। 4 সেন্টিমিটার, রাইট? এই যেটা হচ্ছে প্রথমে 4 সেন্টিমিটার হচ্ছে ল্যাটেন্ট স্টেজ। ল্যাটেন্ট, হ্যাঁ, ল্যাটেন্ট মানে কি, সুপ্ত, মানে এটা দিয়ে আমাদের শুরু হয়েছে, ইনিশিয়েশন মানে কি, প্রারম্ভিক অবস্থায় প্রাইমারি ভাবে শুরু হয়েছে, এটাকে বলে ল্যাটেন্ট স্টেজ। 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার থেকে আমাদের পার্টোগ্রাফ শুরু হয়, যায় পার্টোগ্রাফ আরেক ব্যাপার। তারপর হচ্ছে এটা 10 সেন্টিমিটার পর্যন্ত যায়। আচ্ছা, এটা কি করে ফ্যাসিলিটেট করে, সহজ করে আমাদের এই জিনিসটা, এবং কিছু এনজাইমেটিক রুল আছে স্ট্রেট হরমোন মেটাবলিজমে, এই আমাদের অ্যামনিওটিক কি বলে ফিটাল মেমব্রেনটা আমাদের সহযোগিতা করে, এবং এটার প্রচুর পরিমাণে এখানে গ্লাইকোফসফোলিপিড থাকে, তারপর হচ্ছে অ্যারাকিডনিক অ্যাসিড থাকে, হ্যাঁ, যেগুলো কি করে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা একটু মনে রাখা দরকার যে প্রোস্টাগ্ল্যান্ডিন হিসেবে কাজ করে। কি প্রোস্টাগ্ল্যান্ডিন? আমরা জানি যে প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের পেইন রিসেপ্টর হিসেবে কাজ করে, পেইন মানে পেইন বাড়িয়ে দেয়। কি হয়, এই লেবার পেইনটা, ধরো এই যে এখানে আমি একটা সার্ভিস আঁকাই, হ্যাঁ, সার্ভিক্স আঁকাই, এখানে ধরো এমনিওটিক, এই যে ধরো এই ফিটাল মেমব্রেন আছে, তাহলে এখানে কি হয়, এই জায়গাটার মধ্যে এই বিভিন্ন এই এনজাইম যেগুলো আছে অ্যাক্টিভিটি করে, স্পেশালি প্রোস্টাগ্ল্যান্ডিনের কথা বলি, এই প্রোস্টাগ্ল্যান্ডিন যে জিনিসটা, এবং E2 এবং F2 আলফা, এই দুইটা, এই ভেরিয়েশন দুইটা এখানে কি করে, এই পেইনটাকে বাড়িয়ে দেয়। এই পেইনটা যখন বাড়িয়ে দেয়, তখন আমাদের সার্ভিসটা কি করে, ডাইলেট হইতে কিন্তু সহযোগিতা করে। না, চিন্তা করো, এটা ছিল 4 সেন্টিমিটার ল্যাটেন্ট স্টেজে, এই 4 থেকে এটা হয়ে গেছে 10 সেন্টিমিটার, মানে হিউজ। সো এটা কি এইভাবে হয়ে গেছে? কিন্তু এইভাবে কিন্তু হয় নাই। আমরা কিন্তু হ্যাগাস ডাইলেটর দিয়ে কিছু কিন্তু এখানে কিন্তু ইনসার্শন করে কিন্তু সেটা কিন্তু বড় করিনি। তার মানে এটা ইনিশিয়েশন করছে পেইন। সো হুইচ পেইন? দিস ইজ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন। আমরা একটা সুন্দর মেকানিজম। তাহলে আমাদের কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আমাদের কি করে, এই পেইনটা বাড়িয়ে দিতে সহযোগিতা করে, রাইট? আমরা সেটা পড়েছি, কিন্তু আমরা মেডিসিন পড়ছি, কিন্তু মেডিসিন কিভাবে কাজ করে সেটা আমরা বলতে পারি না। হ্যাঁ, এই জন্যই তো আমরা হচ্ছে যে সবার কাছে ন্যারেট করতে পারি না। তখন আমরা যদি বলতে পারতাম এই যে ভিতরে অ্যামনিওটিক যে মেমব্রেন থাকে, ফিটাল মেমব্রেন যেটাকে বলি, সেটাকে ওখানে যে প্রোস্টাগ্ল্যান্ডিন হয়, তা আমাদের কিছু কিছু মেডিসিন সরাসরি হয়তো প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়ায় না, কিন্তু সেটা একটা মানে কি করে, যে সহযোগিতা করতে মানে সাহায্য করে। তখন আমরা মেডিসিন বলতে পারি, কলোফাইলাম, বেলাডোনা, সিপিয়া,
পালসিটিলা, তখন আমরা সেগুলো বললে এটা কিছুটা অ্যাকসেপ্টেড হবে। ওকে, তাহলে ফাংশন অফ ফিটাল মেমব্রেন গেল। এখন আমরা আসি ফিটাল মেমব্রেনের ভিতরে আমরা ফ্লুইডে বলছি যে আমাদের অ্যামনিয়ন থাকে, অ্যামনিয়নের ভিতরে ফ্লুইড থাকে, রাইট? আমরা এই যে ভিতরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্লুইড। আমরা এখানে ফ্লুইডটা নিয়ে পড়বো কারণ ফ্লুইডটা আমাদের একটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্লুইড, আমরা সবাই ফ্লুইডের মধ্যেই ছিলাম একটা সময়, ইন্টারএমব্রায়োনিক লাইফে আমরা এই ফ্লুইডের অ্যামনিওটিক ফ্লুইডে ছিলাম, কিন্তু আমাদের কারোই মনে থাকার কথা না এবং মনে নেই। অ্যামনিওটিক ফ্লুইড এই জিনিসটা ক্লিয়ার থাকে, স্লাইটলি ইয়েলোশ থাকে, কিছুটা ইয়েলো কালারে থাকে। লিকুইড সারাউন্ডস দ্য আনবর্ন বেবি বা ফিটাস ডিউরিং দ্য প্রেগনেন্সি। আচ্ছা, ইট ইজ কন্টেইন দ্য অ্যামনিওটিক স্যাক, এই যেটা থাকে এটাকে বলি আমরা থলে। পানির থলের মধ্যে কি রাখে আমরা? পানি রাখে না? আরবের যারা জাহাজ কি বলে মরুর উদ্যামে চলে, পানির কি মশক নিয়ে চলে, হ্যাঁ, এটার ভিতরে পানি থাকে, ব্যাপারটা এমন। এখন এই যে ব্যাপারটা যে অ্যামনিওটিক ফ্লুইড এটা কোত্থেকে এসছে, এই যে অরিজিন কিংবা এটার সোর্স কোন জায়গা থেকে আসছে, এখন এটা ধারণা করা হয়েছে যে ফিটাল এবং ম্যাটারনাল যে দুইটা সোর্স আছে এখান থেকে আসছে, এখান থেকে আসছে। এখন এই জিনিসটা কিভাবে কিভাবে আসছে? ট্রান্সজুডেশনের মাধ্যমে আমাদের শরীরে আসছে। এই এক্সুডেশন এবং ট্রান্সজুডেশন এটা আমাদের প্যাথোলজির পড়া, হ্যাঁ। তো আমরা ট্রান্সজুডেশন এক্সুডেশনটা একটু করে বলি। এখানে এখানে যে জিনিসটা হয় কি, আমরা একটা জানি যে সেল ক্যাপিলারি জিনিসটা যদি হয়, আমরা জানি সেলের ভিতর থেকে যদি কোনো প্রোটিন যদি বাইরে বের হয়ে যায় সেটাকে আমরা বলি এক্সুডেশন, হ্যাঁ, কোনো কিছু বের হয়ে গেল। আচ্ছা, এক্সুডেশন আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ট্রান্সজুডেশন দরকার। আমরা জানি প্লাজমার ভিতরে মানে ব্লাড ভেসেলের ভিতরে প্লাজমা থাকে আর হচ্ছে কিছু কলয়েড থাকে। প্লাজমা গুলো কি? প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন থাকতে পারে, হ্যাঁ, গ্লোবুলিন থাকতে পারে, সেগুলো থাকে। আর কিছু কলয়েড থাকে যেগুলো পানিগুলোকে ধরে রাখে, কলয়েড পার্টিকেল থাকে। এখন দেখা যাচ্ছে যে কলয়েড পার্টিকেল যদি পানিকে যদি ধরে রাখতে না পারে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বেশি হয়, মানে ভিতরে ফ্লুইডের প্রেসার যদি বেশি হয়, বাইরে যদি তখন চলে যায়, এটাকে আমরা বলি ট্রান্সজুডেশন। ঠিক একইভাবে এটা প্যাথোলজি সময় এটা ডিটেলস আমি বলছিলাম, এখন আর ওদিকে যাওয়ার সুযোগ নেই। এই ট্রান্সজুডেশনের মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে প্লাসেন্টা থেকে, প্লাসেন্টাল মেমব্রেন থেকে এখানে পানি আসে এক। তারপরে হচ্ছে ম্যাটারনাল সিরাম, সহজ কথায় ট্রান্সজুডেশনও ম্যাটারনাল সিরাম মায়ের শরীর থেকে, মায়ের রক্ত থেকে আসে। তারপরে ফিটাল সার্কুলেশন থেকে, আমরা পড়েছি যে ভিলাইয়ের মাধ্যমে ফিটাল সার্কুলেশন হয়, সেখানে আম্বিলিকাসের মাধ্যমে এখানে পানি জমা হয়। তারপরে কি অ্যামনিওটিক কিছু এপিথিলিয়াম আছে, এপিথিলিয়াম সেল আছে, সেখান থেকে রিলিজ হয়। তারপরে আমাদের কাছে ট্রান্সজুডেশন শব্দটা বারবার আসতেছে, হ্যাঁ, মানে এই প্রক্রিয়ার মাধ্যমে আসতেছে। ট্রান্সজুডেশন দ্য ফিটাল প্লাজমা থ্রু দ্য হাইলি পারমিয়েবল ফিটাল স্কিন বিফোর ইট ইজ দ্য কেরাটিনাস এট 20 উইকস। এই 20 উইকস এর আগে, কেরাটিনাস মানে কি জিনিসটা কাঠিন্য শক্ত হওয়ার আগেই এসে পরিপূর্ণ হয় বা পানিটা তখন চারপাশে এসে যায় আর কি, এটাই বলা হয়েছে এখানে। তারপরে আর দুইটা জিনিস এখানে ধারণা করা হচ্ছে, ফিটাল ইউরিন। কারণ এই যে এখানে বেবিটা থাকে, সে তার যে এক্সক্রেটা যেগুলো আছে বজ্র পদার্থ, সেগুলো কই যাবে? তো ওয়াশরুমে যাওয়ার তো সুযোগ নেই। তাহলে কি করে? এখান থেকে যা ইউরিন যেটা মিক্সচুরেশন করে, এটা কিন্তু খেয়ে ফেলে অনেকটাই, কিন্তু বাচ্চা কিন্তু খেয়ে ফেলে, খেয়ে আবার কিন্তু ট্রান্সপোর্ট কিন্তু হতে থাকে, সার্কুলেশন। কিন্তু তার মধ্যে আবার কিছু আউটপুট 400 থেকে 1200 ml, হ্যাঁ। তো এই কিছু এখানে আবার কিন্তু থেকেও যায় ফিটাল ইউরিন, মানে আমরা সবাই কিন্তু ফিটাল কি ইউরিন খেয়ে আসছি। তো ফিটাল লাং ফ্লুইড দ্যাট এন্টার্স দ্য অ্যামনিওটিক ক্যাভিটি অ্যাড টু দ্য ভলিউম, হ্যাঁ। এবং ফিটাল লাং এর যে ফ্লুইড থাকে, কিছু লাংয়ের ভিতরে থাকে, সেগুলো হচ্ছে কি থাকে আমাদের সেটাও আমাদের এই অ্যামনিওটিক ফ্লুইড তৈরিতে সহযোগিতা করতেছে, রাইট? আমরা আসলে আমাদের এই জীবনের একটা ধাপ, হ্যাঁ, মানুষের জীবন কিন্তু আসলে একটা বৈচিত্র্যময় জীবন, এবং এটা খুবই একটা অবাক করা ঘটনা। আমরা যদি একটু এমব্রায়োলজি দেখি, সৃষ্টির রহস্য দেখি, আমরা যখন ইন্টারএমব্রায়োনিক লাইফে ছিলাম তখন আমরা কি খেয়েছি? ব্লাডের মাধ্যমে ব্লাড ব্যাপারগুলো আসছে, নিজেদের ইউরিন নিজেরাই খেয়েছি, অথচ আমরা কি এখন খাবো? খাবো না। ঠিক মানুষ যখন ঠিক এই দুনিয়া থেকে চলে যাবে, এখন যেরকম আমাদের মায়ের পেটে যে খাবার ছিল, এই খাবার যদি আমাদেরকে কেউ পেট্রি ডেসে যদি এনে দেয় লেবার রুম থেকে, আমরা কেউই খাবো না। ঠিক আমরা যখন দুনিয়া থেকে যখন জান্নাতে চলে যাব, তখনও কিন্তু দুনিয়ার খাবার আর তখন কি আর ভালো লাগবে না, তখন এরকমই মনে হবে। দিস দ্য অ্যামনিওটিক ফ্লুইডের কথা বললাম, আমরা এখন পড়ি যে অ্যামনিওটিক ফ্লুইডের যে ফাংশন কি কি করে আসলে অ্যাকচুয়ালি। ফ্লুইড তো ঠিক আছে, বুঝলাম। তাহলে কি, তাহলে প্রথম এটা আমরা দুইটা ভাগে পড়তেছি আমরা, একটা হচ্ছে মায়ের জন্য আর একটা হচ্ছে যে ফিটাসের জন্য যে জিনিসটা ডিউরিং প্রেগনেন্সি জিনিসটা করে, যেটা পুরো প্রেগনেন্সি যে পিরিয়ডটা আছে সেই সময় দেখা যাচ্ছে মা মুভমেন্ট করে, মা পড়ে যেতে পারে, ব্যথা পেতে পারে, হ্যাঁ, অনেক কিছুই হতে পারে, ইনজুরি হতে পারে। তবে সমস্ত জিনিসগুলো একটা কোষণাকৃতির মতো সেই যে ফ্লুইডটা যেটা আছে সেটা শোষণ করে দেয়। কারণ আমরা জানি, আমরা যদি পানির নিচে যদি ডুব দেই, উপর থেকে যদি লাঠি দিয়ে মারা হয়, তাহলে পানি অ্যাবজর্ব করে রাখবে শকটা, আমাদের শরীরে, বাচ্চার শরীরে কি লাগতে দেয় না। ঠিক ব্যাপারটা এমনই। তা না হলে দেখো, চিন্তা করো যে মা যখন লেবার পেইন শুরু হয়, দিস ইজ এ ইন্টেন্স পেইন, অনেক তীব্রতার ব্যথা, এত পেইন
মার অবস্থা খারাপ কিন্তু বাচ্চা কিন্তু ভিতরে কিন্তু ঠিকই আছে, বিকজ অল দ্য পেইন ইজ অ্যাবজর্পশন ইন দ্য ফিটাল অ্যামনিওটিক ফ্লুইড যেটা আছে সেটাকে, এই জন্য ফিটালে আর কোনো ওখানে আর কোনো সমস্যা হচ্ছে না। তারপরে কি করতেছে, মেনটেন টেম্পারেচার করতেছে। হ্যাঁ, এই যে দেখো এখন ঠান্ডা চলতেছে, মাঝখানে কয়েকদিন গরম পড়ছিল, হ্যাঁ এই যে ব্যাপারগুলো চলে। এই জন্য দিস ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য অলমাইটি, রাইট, দিস ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য অলমাইটি, যে সে এরকম ন্যাচারালি আমাদের ভিতরে এরকম ভাবে মায়ের শরীরের এমব্রায়ো ইউটেরাসের ভিতরে ফিট করে দিয়েছেন এটা। দ্য ফ্লুইড ডিসটেন্স অ্যামনিওটিক যেটা এখানে বলা আছে, যে আমাদের যে জিনিসটা সহজ কথা বলতে গেলে, এটার ভিতরে ফিটালটা মুভমেন্ট করতে কি করে, এটার ভিতরে গ্রোথ এবং হচ্ছে মুভমেন্ট করতে সহযোগিতা করে। আমরা ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাই, তো শিশুও তো ঘরে ওখানে থাকতে থাকতে বোর হয়ে যাবে, সেও তো একটু ঘুরতে চায়, একটু উল্টা পাল্টা দিতে চায়, লাথি দিতে চায়, রাইট। তো সেটাই হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। আমরা যদি এক্সরে করতে, সরি আলট্রাসোনোগ্রাফিতে যদি আমরা দেখি, সেই ভিডিওগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে বাচ্চাটা দেখতেছে ভাসতেছে। হ্যাঁ, আমরা দেখতেছি একবার ডানে হচ্ছে, একবার বামে হচ্ছে, একবার হাতগুলো নাড়তেছে, পায়ের দিকে নাড়তেছে। হ্যাঁ, আমরা যখন 6-7 মাস যখন চলে আসে, যখন আমাদের হচ্ছে ভায়াবল পিরিয়ড যখন বের হয়ে পার হয়ে যায়, ভায়াবল পিরিয়ড মানে 20 উইকস বা 22 উইকস বা 28 উইকস, হ্যাঁ অনেক ভাবেই দেওয়া আছে। তো 28 উইকস যদি ধরি ভায়াবল এজ ইন আওয়ার কান্ট্রি, আমরা তখন বুঝতে পারি যে মা এখন বলে যে হ্যাঁ আমাকে এখন বেশি কষ্ট হয় এখন, হ্যাঁ নাড়াচাড়া বেশি করে, আগে একটু কম করতো। তার মানে কি, এই সবগুলো ব্যাপারই হচ্ছে আমাদের অ্যামনিওটিক ফ্লুইডের ভিতরে হচ্ছে, রাইট। সো অ্যামনিওটিক ফ্লুইডের আরেকটা খুব নেগলিজিবল একটা ব্যাপার আছে, মানে খুব বেশি একটা প্রায়োরিটি দেওয়ার সুযোগ নেই এখানে, প্রোটিন এবং কিছু সল্ট, কিছু নিউট্রিশন, কিছু একটা ভ্যালু থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের মায়ের ডিউরিং দ্য প্রেগনেন্সি যে সময়টা আছে সেই সময় পর্যন্ত হয়। এখন আমরা লেভারের সময় পড়ি, তাহলে আমরা প্রেগনেন্সির সময় পড়লাম। হোয়াট ইজ দ্য লেভার? লেবার হচ্ছে আমাদের যখন আমাদের ডেলিভারি করার যে মুহূর্তটা যে শুরু হবে, সেটা একদম প্রারম্ভিক সময় থেকে একদম প্লাসেন্টা, আম্বিলিক্যাল কর্ড, কোটিলিডন, সাইনাস, সেপ্টাম, এই পুরা সময়টাকেই বলতেছি আমরা লেবার। তো এখানে কি কাজ করছে, the amnion and the chorion, the combine from the hydrostatic weights which helps in the dilation of cervix. সহজ কথায় বলতে কি, আমরা আগেই যেটা বলেছি যে অ্যামনিওটিক মেমব্রেনের সময় যেটা বলেছি, অ্যামনিওটিক মেমব্রেন এটার ভিতরে যদি পানি না থাকে, আমরা যদি একটা বেলুন যদি নেই, এই বেলুনের ভিতরে যদি আমরা পানি দেই, হ্যাঁ আমরা যদি একটু নেই, ছোটবেলায় আমরা বেলুন দিয়ে আমরা পানি এটার ভিতরে ভরেছি, তখন আমরা বেলুনটা থেকে নিচের দিকে ঝুলে যায়, ঠিক এখানেই ব্যাপারটা, ঠিক এই যে ঝুলে যায়, আমরা ছবিটা দেখবো ভালো কিন্তু স্পষ্ট হচ্ছে, নিজের দিকে চলে আসে। So that's for why the cervix is a dilate, right? The effacement of the cervix, effacement মানে কি, পাতলা হচ্ছে সার্ভিক্সটা। এই জন্য হয়ে যাচ্ছে কি, ঢোল যেরকম বাইরেতে বাইরেতে কি হয়ে যায়, পাতলা হয়ে যায়, তখন কি ছিঁড়ে যায়, ঠিক ব্যাপারটা এমনই, ছিঁড়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই এই কি বলে, যে ভিতরে যে মেমব্রেন আছে, বাইরে যেটা অ্যামনিওটিক মেমব্রেন আছে, অ্যামনিওটিক মেমব্রেনটা ছিঁড়ে যায় না, তখন আমাদের একটু পাঞ্চার করতে হয়, একটা সিরিঞ্জ দিয়ে নিডেল দিয়ে পাঞ্চার করতে হয়, এটাকে বলি আমরা ARM, artificial rupture of membrane. So which membrane is the amniotic membrane, right? Which membrane? Amniotic membrane, artificial rupture of membrane আমরা করে দিই, তখন একটু করে পানির নিচে আসে, সার্ভিস ডাইরেক্ট হয়ে যায়। সেটাই হচ্ছে এখানকার কথা বলা আছে, যেটা হাইড্রোস্ট্যাটিক পেপার ডাইলেশন করতে সহযোগিতা করে। During uterine contraction, it prevents the marked interference with the placental circulation as long as the membrane remain intact. মানে বলা হচ্ছে যে ইউরিন যখন এখানে ইউটেরাইন যখন কন্ট্রাকশন প্রসারণ করে, এই মেমব্রেনটাই তখন ইনটেক্ট থাকে এবং প্লাসেন্টা ধরে রাখতে এই জিনিসটা সহযোগিতা করে। শুধু তা না, এই যে আমাদের যে অ্যাবডোমিনাল গার্ড আছে, গার্ড মানে কি প্রস্থ, যে জিনিসটা বলি, এখানে আম্বিলিকাস থাকে, হ্যাঁ সেটা আমাদের এখানে যখন কোনো চাপ না লাগে অ্যাম্বিলিকাস, হ্যাঁ বাচ্চা মুভমেন্ট করতেছে, এখন যদি আম্বিলিকাল কর্ড সেটা তো এখন পরিপুষ্ট হয় নাই, প্রাথমিকভাবে ছিঁড়ে চলে আসে, তখন যাতে করে সেটার উপর প্রেসার যদি না করে, আমরা দেখি আমরা যদি পানিতে যদি নেমে যদি কাউকে যদি মারতে চাই পানির নিচে ডুব দিয়ে, তাহলে দেখবো ওটা কিন্তু খুব বেশি একটা কি আঘাত লাগতেছে না, পানি অ্যাবজর্ব করে ফেলছে, সেটাই কথা এখানে বলা আছে। তারপর ইট ফাস্টেস দ্য বার্থ ক্যানেল, দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার বাই দ্য অ্যাসেপ্টিভ এন্ড দ্য ব্যাকটেরিয়াল অ্যাকশন অফ দ্য প্রোটিন ফিটাস প্রিভেন্ট অ্যাসেন্ডিং। সহজ কথা যে জিনিসটা, যে মেমব্রেনটা যেটা আগেও বলা আছে, যেটা আমাদের বাইরে থেকে কোনো ধরনের অ্যাসেন্ডিং মানে কি উপরের দিকে যেটা যাওয়া, সেটাকে বলে অ্যাসেন্ডিং। যে ফার্স্ট স্টেজ অফ লেবার যখন শুরু হয়, তখন এটা অ্যাসেপ্টিক রাখতে সহযোগিতা করে, কারণ আমাদের জানি যে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আমাদের ফার্স্ট স্টেজ অফ লেবার হতে পারে। তো তখন আমাদের কি করে, যে ফিটাস যেটা আছে, যত প্রকার ইনফেকশন আছে সেগুলো থেকে এই ক্যাভিটিতে যেতে বাধা দেয়। তা আমরা দেখতেছি একই কথা মোটামুটি, যেটা আমরা এই অ্যামনিওটিক ফিটাল মেমব্রেনের ফাংশনে পড়িয়েছি সেগুলোই আসছি, তো আমরা পার্থক্য দিয়ে বললাম। মূল কথা যে জিনিসটা, আমাদের শক অ্যাবজর্ব করতেছে,
আমাদের টেম্পারেচারটা মেনটেন করতেছে, তারপর হচ্ছে শিশুর এটার ভিতরে একদম নাড়াচাড়া করতে, মুভমেন্ট করতে, গ্রোথ করতে সহযোগিতা করতেছে। লেবারের সময় হচ্ছে আমাদের লেবার পেইনটাকে ইনিশিয়েশন করতেছে, হ্যাঁ, এবং হচ্ছে ভিতরে অ্যাম্বালিকাস কর্ড যেগুলো আছে সেগুলো ইনজুরি হতে সহযোগিতা করতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যামনিওটিক ফ্লুইড অথবা লাইকার অ্যামনাইয়ের কাজ। বুঝতে পারছি সবাই? লাইকার অ্যামনাই অর দ্য অ্যামনিওটিক ফ্লুইড দ্য ফাংশন, এগুলো হচ্ছে তোমাদের একটু বুঝলেই চলে। এগুলোর জন্য খুব ব্রেন কিন্তু খাটানো দরকার হয় না, কি বলো তোমরা? এগুলোর জন্য কি খুব বেশি কি করতে হয়, মানে ফোকাসিং দিতে হয়? কি মনে হয় তোমাদের? না ভাইয়া। না যারা কথা বলতেছো না, তোমরা কি ক্লাসে আসো নাকি নাই? আমার তো ডাউট হইতেছে। জি ভাইয়া আছি। হ্যাঁ আছি ক্লাসে। সো যদি হয় তাহলে আমরা নেক্সট বিষয়ের মধ্যে যাই, যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড। এটা হচ্ছে আমরা কাজ করলাম ফাংশন। এখন আমরা এই অ্যামনিওটিক ফ্লুইডের কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, যে ফ্লুইডের কালার যদি এদিক সেদিক হয়ে যায় তখন আমরা বিভিন্ন ডিজিজের সাইন আমরা এটা ধরতে পারি। এই জন্য বলতেছি যে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট ইন কেস অফ দ্য লেভার, ইন কেস অফ দ্য প্রেগনেন্সি, যে আমাদের এই অ্যামনিওটিক ফ্লুইড যে জিনিসটা, এই জিনিসটা যেমন ইম্পর্টেন্ট, এটার কালার আমাদের ইম্পর্টেন্ট। এটা কম থাকলেও সমস্যা, বেশি থাকলেও সমস্যা অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে ম্যাকোনিয়াম স্টেন আমি খুব সহজ করে বলি, ভিতরে এগুলো আমি বইয়ের থেকে নিয়ে আসি সরাসরি, তোমাদের ডিসি দত্ত বই থেকে। সহজ করে বলি, ম্যাকোনিয়াম মানে আমাদের যে স্টুল আছে বা ফিসেস আছে, শিশুদের ক্ষেত্রে আমরা স্টুল ফিসেস বলি না, ওখানে বলি আমরা ম্যাকোনিয়াম। ওই ম্যাকোনিয়াম যদি শিশু যদি দেখা যাচ্ছে বাথরুম যদি করে দেয়, স্টুল যদি পাস করে, সাধারণত স্টুল পাস করে না। কখন করে? যখন তার ফিটাল ডিস্ট্রেস হয়। এই শব্দটা আমরা পাবো, এই শব্দটা দিয়ে অর্থ দিয়ে তুমি শব্দটা বুঝতে পারবা না, হ্যাঁ, ডিস্ট্রেস দিয়ে, এই যে ভিটাল ডিস্ট্রেস দিয়ে বুঝতে পারবা না। এটার একটা ব্যাক মানে ডেফিনেশনটা একটু করে জানলে এটা তুমি বুঝতে পারবে। কারণ হচ্ছে যে আমাদের এই প্লাসেন্টা মধ্য দিয়ে যখন ওখানে থাকে, তখন যদি অক্সিজেনটা ঠিক মতো যদি সাপ্লাই না পায়, অক্সিজেন যদি ঠিক মতো ওই ফিটাসটা যদি না পায়, অক্সিজেনের যে এই যে ডেফিসিয়েন্সি, হ্যাঁ, তো ওইটাই আমরা বলতেছি যে ফিটাল ডিস্ট্রেস। সেটাই তখন যদি হয়, তখন আমরা দেখি যে এই বাচ্চা হচ্ছে তখন হচ্ছে এই স্টুল পাস করে অথবা মেকোনিয়াম পাস করে, এটার কালার হয় তখন গ্রিন। এর জন্য আমরা যদি দেখি যে মেকোনিয়ামটা গ্রিন হয়ে গেছে, তখন আমাদের বুঝতে হয় যে ইটস দ্য কেস অফ সিরিয়াস, এটা একটা অন্যভাবে তখন চিন্তা ভাবনা করতে হয়। এটা একটা ব্যাপার এখানে বলা আছে, ফিটাল ডিস্ট্রেস যদি হয় এটা। এখন এই ফিটাল ডিস্ট্রেসটা সাধারণত এখানে কিছু আবার কথা আছে, এই সাজেস্টিভ দ্য ফিটাল ডিস্ট্রেস ইন দ্য প্রেজেন্টেশন আদার দেন দ্য ব্রিচ অর ট্রান্সভার্স। ব্রিচ মানে কি আমরা জানি যে শিশুর যে পোডালিক মানে পিছনের যে অংশটা, এটা যদি সামনে মাথা যদি নিচে না থেকে যদি মাথা উপরের দিকে থাকে, এবং সেটা যদি পোডালিক অংশ যেটা লিমস গুলো আছে পেরিফেরাল মানে পাটা যদি থাকে, এটাকে বলি আমরা ব্রিচ প্রেজেন্টেশন। আর একটা হচ্ছে আড়াআড়ি ভাবে যদি থাকে, ট্রান্সভার প্রেজেন্টেশন যদি থাকে। তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে তখন আমরা বুঝতে পারি যে আসলে ডিস্ট্রেসটা আসলে কোন পর্যায়ে আছে, কোনটা আছে। আর তখন এটার কালারটা হয়ে যায় একটা পিস একটা টার্ভিড ঘোলাটে এরকম হয়ে যায় মেকোনিয়াম যখন পাস করে, এবং এর সাথে গ্রিন হয়ে যায়। তো এটাই হচ্ছে তখন যদি হয়, তখন আমরা বুঝতে পারি যে ফিটাল ডিস্ট্রেসের আছে, মানে এই পেশেন্টটা, এই বাবুটা অক্সিজেনের ঘাটতি পড়েছে। এখন অক্সিজেনের ঘাটতি যদি মানে হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? শ্বাস প্রশ্বাস না নিতে পারলে বাচ্চাটা এটা মারা যেতে পারে, এক নাম্বার ফিটাল ডেথ হতে পারে। তারপরে হচ্ছে তার কি হতে পারে, ব্রেন ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হতে পারে, লাং এর জন্য ক্ষতি হতে পারে। তখন আমরা এই জিনিসটা আমাদের একটা অবস্টেট্রিক্স ইমার্জেন্সিতে চলে যায়। এই জন্য আমাদের এই জিনিসগুলো সিগনিফিকেন্ট একটা রোল কিন্তু পালন করছে। এটা আমরা দেখি তখন যদি একটু এদিক সেদিক হয়ে যায়, একটা পেশেন্ট ছিল ওইটা যেটা আমাদের এই মানে তখন এই লেবারের সময়, ইন কেস অফ দ্য লেবার ডেলিভারি সেকশনের সময়, ঠিক সার্জনের অজ্ঞতাবশত এরকম ভাবে করা হয়েছে যে কিছু সময় বাচ্চার হচ্ছে যে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনটা মাথার দিকে মানে কম ছিল বা বন্ধ হয়ে গেছিল, যেভাবে হোক ইনজুরি হয়েছিল। দেখা যাচ্ছে ওই বাচ্চাটা পরবর্তী সময়ে তার ব্রেনের ডেভেলপমেন্ট এর মধ্যে সমস্যা হয়ে গেছে। তো এই জন্য এই কেসগুলো আমাদের হচ্ছে অবস্টেট্রিক ইমার্জেন্সিতে বলি। তারপর হচ্ছে গোল্ডেন কালার। গোল্ডেন কালার কখন হবে? সোনালী কালার যখন আরএস ইনকম্পাবিলিটি প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ যখন হয়। কারণ হচ্ছে তখন আমাদের এক্সেসিভ হ্যামোলাইসিস হয়, আমরা জানি ব্লাড তখন ভেঙে যায়। এই জন্য বলে যে বিয়ের আগে আপনারা কি করেন, বিয়ের আগে সবাই হাজব্যান্ড ওয়াইফের রক্ত টেস্ট করেন, যাতে করে আমাদের এই যে আরএস ইনকম্পাবিলিটি যে বিষয়টা আছে সেটা যেন না হয়। এটা নিয়ে আমাদের স্বতন্ত্র ফিজিওলজিতে বোধহয় একটা ক্লাসই ছিল,
হ্যাঁ, তো ওখানে আমরা এই জিনিসটা নিয়ে ফিটাল এই জিনিসটা পড়ে আসছিলাম। তো এগুলো নিয়ে যদি বিস্তারিত আমরা জানতে চাই তাহলে এগুলো নিয়ে ক্লাস নেওয়া যাবে, সমস্যা নেই, কারণ এগুলো আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, সবসময় আমাদের এগুলো দরকার। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা পরে দেখি গ্রিনিশ ইয়েলো যদি হয়, যেটাকে আমরা স্যাফরন কালার বলি, এটা হচ্ছে পোস্ট ম্যাচুরিটি জিনিসটা। পোস্ট ম্যাচুরিটি জিনিসটা কি? পোস্ট মানে যেটা পরে, যে ম্যাচুরিটি হয়ে গেছে বাচ্চাটা, এটা ভালো, সমস্যা নাই। গ্রিনিশ ইয়েলো যদি হয় স্যাফরন, পোস্ট ম্যাচুরিটি। ডার্ক কালার যদি হয় এটা আমাদের খারাপ। কারণ কি, যে ভিতরে যদি আমাদের কোনো অ্যাক্সিডেন্টের কোনোভাবে যদি ইনজুরি হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেটা কনসেল্ট, যেটার আমরা কোনো কারণ জানি না, এরকম যদি হয়ে থাকে, তাহলে কি হয়ে যাবে, সেই জায়গাটা রক্ত যখন আসে, রক্ত কি অনেক জায়গায় থাকলে সেটা কোয়াগুলেট হয়ে যায় এবং সেটা ডার্ক কালার হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর হচ্ছে ডার্ক ব্রাউন যদি হয় বা টোবাকো জুস কালার যদি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যামনিওটিক ফাউন্ড ইন দ্য আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডেথ। তখন আমরা এটা কি বলি, আমরা তখন এটা এই বাচ্চাটা মারা গেছে এরকম সাসপেক্ট করতে পারি। দ্য ডার্ক কালার ইজ ডিউ টু দ্য ফ্রিকোয়েন্ট প্রেজেন্স অফ ওল্ড এইচপিএ, হেমোগ্লোবিন এ, এটার জন্য এটা হতে পারে। তার মানে আমরা এগুলো দেখতেছি যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হিসেবে বাচ্চাটার অবস্থা মনিটরিং করার জন্য আমরা দেখি আসলেই তো আমরা বাচ্চা ভিতরে সুস্থ আছে না অসুস্থ আছে, কি অবস্থা আছে, আমরা কিভাবে বুঝবো? হার্টবিট দেখে বুঝতে পারি, রেসপিরেটরি দেখে বুঝতে পারি, এটা দিয়ে বুঝতে পারি। তারপরে হচ্ছে যদি এখানে কোনো অ্যাবনর্মালিটিস কিছু দেখা যায়, ফ্লুইডের মধ্যে কালার দেখা যায়, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোন সমস্যাগুলো আছে। এইভাবে ডিটেক্ট করা হয় একজন অবস্টিশিয়ান বা একজন পেডিয়াট্রিশিয়ান, তখন এগুলো নির্ণয় করে। এই জন্য এটা এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জিনিসটা আছে। এখন আমাদের এই অ্যামনিওটিক ফ্লুইড যদি বেশি হয়ে যায়, অ্যামনিওটিক ফ্লুইড কোথায় থাকে, যে ভিতরে, এটা যদি বেশি হয়ে যায়, সেটা আমাদের জন্য একটা অ্যালার্মিং সমস্যা, মানে এটা ইমার্জেন্সি সমস্যা। তো সেটা আমরা একটু দেখি, এটাই হচ্ছে আমাদের আজকের মোটামুটি সেশন। এক্সেসিভ অ্যাকুমুলেশন দ্য লাইকার এমনাই বা অ্যামনিওটিক ফ্লুইড হুইচ কজেস ডিসকমফোর্ট। আমরা দেখি ডিসকমফোর্ট মানে কি, একটা যদি পেট যদি অনেক বড় হয়ে যায়, হ্যাঁ, ফ্লুইড যদি অনেক বেশি হয়, তাহলে অবশ্যই তার নাড়াচাড়া করার জন্য, মায়ের জন্য কষ্টকর হইবে। এবং তখন কি হয়ে যায়, যে discomfort to the patient and or when imaging help needs to substantiate, হ্যাঁ, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তখন আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য আমাদের দরকার হয়ে পড়ে অফ দ্য লাইভ প্রেজেন্টেশন দ্য ফিটাসের, কারণ এত ফ্লুইড হয়ে গেছে, তখন ফিটাসের সে কিভাবে আছে, তার পজিশনটা ঠিক আছে কিনা, হ্যাঁ, অ্যাটাচমেন্ট ঠিক আছে কিনা, অ্যাগনেসবি ঠিক আছে কিনা, এটা আমাদের দরকার, এই জন্য দরকার হয়। আমরা কখন এটাকে বলবো, সাধারণত আমাদের টার্মের দিকে 1 লিটার পর্যন্ত থাকে এবং দিস ইজ নর্মাল, বাট যদি 2 লিটারের বেশি হয়ে যায় এই ফ্লুইডটা, সেটা কি বলি আমরা, লাইকার এম নাই। তাহলে এখন কথা হচ্ছে, এটা মাপে কিভাবে, এটা কি বের করে মাপে লিটার বোতলে ভরে? না, সেটা না। আমাদের অ্যাবডোমিনাল যে গার্ড আছে, গার্ড মানে কি, সার্কামফারেন্স, প্রস্থ যেটা আছে, ধরো প্রেগনেন্ট ওমেন হচ্ছে 12 সপ্তাহে, কিন্তু মনে হচ্ছে 16 সপ্তাহে বা 20 সপ্তাহে, এটা অনেক কারণে হতে পারে। তার মধ্যে একটা অন্যতম কারণ, ধরো কি কারণে হতে পারে, আরো মোটা পেট, ধরো সোজা কথা, টুইন প্রেগনেন্সি, এটার জন্য হতে পারে, ডাবল বাচ্চা। তারপর হচ্ছে ম্যাক্রোসেমিয়া, হতে শিশুর মাথা অনেক বড়, সেটার জন্য হতে পারে। তারপর পলিহাইড্রামনিয়া, সেটার জন্য হতে পারে। তখন এইভাবে আমরা করি। তারপর হচ্ছে ইউএসজি দিয়ে আমরা তখন এটা বুঝতে পারে যে এখানে এখানে ধরে ধরে এইভাবে দিয়ে, যেমন ধরো একটা জিনিস সহজ করে বুঝি, তাহলে বুঝতে পারো, সমুদ্রের গভীরতা মাপে, হ্যাঁ, জলের গভীরতা মাপে, হ্যাঁ, যে এই আটলান্টিক মহাসাগরে এত হাজার সেন্টি এরকম ভাবে মাইল পানি আছে। এখন এখানে কি তারা কি দড়ি ভিতরে কি নামে ফিতা নিয়ে? না না, ফিতা নিয়ে কিন্তু নামে না, ওখানে তারা সাউন্ড দেওয়া হয়, সাউন্ড দিয়ে তারা কত সেকেন্ডে যে সাউন্ডটা ফিরে আসে, সেই জিনিসটা মনিটরিং করে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। ঠিক এই যে ফ্লুইড যেটা আছে, এই ফ্লুইডে কিন্তু এরকম ভাবে আল্ট্রাসাউন্ড, ইউএসজি মানে কি, আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসাউন্ড, সাউন্ড দেওয়া হয়, আল্ট্রাসাউন্ড, যে জিনিসটা আল্ট্রাসাউন্ড করা হয়, ওখানে সাউন্ড দিয়ে ওইটা ডিটেক্ট করা হয়। আচ্ছা, এটা কারণ কি কি হয়, কিসের কারণে এটা হতে পারে, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ পলিহাইড্রামনিয়াস অনেকেরই দেখা যায়। প্রথম হচ্ছে অ্যানেনসেফালি যদি হয়, যে শিশুর ভার্টেক্স বা খুরি স্ক্যাব যেটা আছে সেটা ছাড়া সে জন্মগ্রহণ করেছে বা সেটা নাই, বেবি, এটা এইরকম বাচ্চাদের দেখা যাচ্ছে পলিহাইড্রামনিয়াস থাকে তাদের মায়েদের। তারপরে ওপেন স্পাইনা, তারপরে কি, বাইফিডা, ওপেন স্পাইনা বাইফিডা, এই যে দেখো স্পাইনাল কর্ড যেটা আছে, স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল ফ্লুইড থাকে, এই জিনিসটা বের হয়ে যদি যায়, এটাকে আমরা বলি ওপেন স্পাইনা বাইফিডা। তারপরে ইসোফেজিয়াল অর ডিজেনাল অ্যাট্রেসিয়া, অ্যাট্রেসিয়া মানে জিনিসটা কি, তো আমাদের এই যে ইসোফেগাস ধরো, হ্যাঁ, ইসোফেগাস, এই জায়গাটা যদি তোমার যদি সংকুচিত হয়ে যায়, হ্যাঁ, ন্যারো হয়ে যায়, অ্যাট্রেসিয়া যে জিনিসটা বলি, হ্যাঁ, সেটা একটা কারণ হতে পারে।
তারপর হচ্ছে হাইড্রোস ফিটালিস, এই জিনিসটা হতে পারে যে শিশুর শরীরে বা টিস্যুর মধ্যে অনেক পরিমাণ পানি জমে গেছে, এই জন্য বলা হাইড্রোস ফিটালিস সেটা। তারপর হচ্ছে অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি জিনিসটা কি? এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যে এক বা দুই যদি ক্রোমোজোমাল থাকে তাহলে এগুলো একটা, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। হাইড্রোস ফিটালিস ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ওপেন বাইফিডা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো সবসময় পাওয়া যায় না, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। তারপরে প্লাসেন্টাল কজ, এটা পাওয়া যায়। কোরিও অ্যানজিওমা, কোরিও অ্যানজিওমা মানে হচ্ছে প্লাসেন্টার ভিতরে যদি টিউমার হয়, হ্যাঁ, অ্যানজিওমা মানে টিউমার, আমরা জানি অ্যানজিওমা। অ্যানজিও কার্সিনোমা পড়ে আসছি না আমরা নিউপ্লাজম চ্যাপ্টারে, ঠিক এরকম কোরিও অ্যানজিওমা। কোরিয়ন মানে কি? কোরিয়ন মানে শিশুর ওই যে ফিটাল পার্ট কোরিয়ন, অ্যানজিওমা মানে টিউমার, প্লাসেন্টা টিউমার যদি হয়। তারপর মাল্টিপল প্রেগনেন্সি যদি হয়, সেই ক্ষেত্রে পলিহাইড্রামনিয়াস হওয়ার একটা চান্স থাকে, কিংবা ম্যাটারনাল যদি ডায়াবেটিস থাকে, কার্ডিয়াক অথবা রেনাল ডিজিজ থাকলে, এগুলো যদি থাকে তাহলে ওখানে দেখা যাচ্ছে যে পলিহাইড্রামনিয়াস যে জিনিসটা আসে সেটা হচ্ছে হওয়ার সম্ভাবনা থাকে। তো এটাই হচ্ছে আমাদের পলিহাইড্রামনিয়াস। আমাদের এখানে ক্লিনিক্যাল যে কি বলে যে ডেফিনিশন যে জিনিসটা আছে, যে এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড, এই জিনিসটা আমাদের দরকার, কারণ এটা আমাদের একটা মায়ের একটা ডিসকমফোর্ট তৈরি করে। তখন আমাদের কি করে হয়, ইমাজিন হেল্প দরকার হয়। ইমাজিন হেল্প মানে কি? যে জিনিসটা দিয়ে দেখা যায় এরকম একটা হেল্প দরকার পড়ে, সেটা দিয়ে আমরা সাবস্টেন্সিয়েট করতে, নিশ্চিত করতে পারি যে এই বাচ্চাটা কিভাবে আছে এবং কত পরিমাণে আছে। তাহলে এটাই হইতেছে তোমার পলিহাইড্রামনিয়াস। পলিহাইড্রামনিয়াস নিয়ে আসলে অনেক পড়াশোনা আছে, হ্যাঁ। তো আমি আসলে এখানে খুব বেশি একটা এই জন্য নিয়ে আসি নাই, কারণ এটা নিয়ে আলাদা একটা সেকশন হয়তো করা যেতে পারে। আমরা যখন কি বলে যে এখানে অ্যান্টিনেটাল কেয়ার যখন আমরা পড়বো, কারণ অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যেই তো এই ব্যাপারগুলো হয়, বা অ্যান্টিনেটাল পিরিয়ডের মধ্যে যেহেতু হয়, তখন এগুলো হয়তো বিস্তারিত পড়া যেতে পারে। আপাতত এই পর্যন্তই থাকুক। এটা যদি আমরা ঠিক মতো ম্যানেজ করতে না পারি, তাহলে আমাদেরকে প্রি এক্লাম্পসিয়া, মেল প্রেজেন্টেশন, হ্যাঁ, এই জিনিসটা দেখা যাচ্ছে আমাদের, কিংবা হচ্ছে আর্লি রাপচার অফ মেমব্রেন, হ্যাঁ, যে সময় হয় না তার আগে রাপচার হয়ে গেছে, বেশি হয়ে গেছে পানি, সেই জন্য হতে পারে, কিংবা কট সেই জায়গা থেকে ছিঁড়ে আসতে পারে অনেক বেশি থাকার কারণে, এরকম কমপ্লিকেশনের কথা আমরা কিন্তু জানি। তো এই পর্যন্তই থাকুক পলিহাইড্রামনিয়াস। তারপর আমরা অলিগোহাইড্রামনিয়াস করি, যে খুব রেয়ার কন্ডিশন, খুব বেশি এটা পাওয়া যাচ্ছে না। যদি 200 ml এর যদি কমে যায়, যেখানে আমাদের নর্মাল 100 ml, সরি 1000 ml বা 1 লিটারের মধ্যে থাকার কথা, সেটাকে বলি আমরা নর্মাল। আর যদি তার থেকে 200 কম নেমে যায়, এটাকে বলি অলিগো। অলিগো মানে কম। তাহলে এখানেও কিছু কজ আছে, ফিটাল কজ, ক্রোমোজোমাল বা স্ট্রাকচারাল। তারপর হচ্ছে রেনাল এজেনেসিস, আমরা এই জিনিসটা বলি। রেনাল এজেনেসিস জিনিসটা কি? এগুলো হচ্ছে এক একটা রোগের নাম, হ্যাঁ। যখন হচ্ছে আমাদের কিডনি, যে দেখি এজেনেসিস মানে কি, দুইটা কিডনি থাকার কথা, একটা আছে একটা নাই, হ্যাঁ, বা দুইটাই নাই, এটাকে বলে এজেনেসিস। তারপর হচ্ছে অবস্ট্রাকটেড ইউরিপ্যাথি। কি ইউরিপ্যাথি জিনিসটা কি? ইউরিনে, যে ইউরিন থেকে আমরা জানি ইউরিনারি ট্র্যাক্ট যে জিনিসটা আছে, এটা দিয়ে ইউরিনটা পাস হতে পারতেছে, এটাকে বলে অবস্ট্রাকটেড ইউরিপ্যাথি। তারপরে কি স্পন্টিনিয়াস রাপচার অফ মেমব্রেন, যে স্বতঃস্ফূর্ত আগে যদি রাপচার হয়ে যায়, কিংবা ইনফেকশন যদি হয়, এবং ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন যদি হয়, ভিতরে যদি বাধাগ্রস্ত হয়, এইগুলোর কারণে আমাদের কি হয়, যে অলিগোহাইড্রামনিয়াস হতে পারে। আর কিছু হাইপারটেনসিভ ডিসঅর্ডার আছে। হাইপারটেনসিভ ডিসঅর্ডার মানে জানি যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, একক্লামশিয়া হয়ে যাওয়া, প্রি একক্লামশিয়া হয়ে যাওয়া, এগুলোকে বলা হচ্ছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার, যেগুলো আমাদের সবগুলোই হচ্ছে আমাদের অ্যান্টিপার্টাম, সরি, যে প্রথম যে পিরিয়ডটা আছে অ্যান্টিনেটাল পিরিয়ড, এই অ্যান্টিনেটাল পিরিয়ডের মধ্যে এগুলো হয়। তাছাড়া ডিহাইড্রেশনের জন্য হতে পারে, কম পানি খাওয়ার কারণে, এবং আরো কিছু ব্যাপার আছে যেগুলো আমরা এখনো জানি না, যেগুলো হয়তো কারণ আছে, কিন্তু সেগুলো আমরা এখন পর্যন্ত জানি না। তাহলে অলিগোহাইড্রামনিয়াস ইজ লেস ইম্পর্টেন্ট, দিস ইজ, এটা খুব কমই পাওয়া যায়, কিন্তু পলিহাইড্রামনিয়াসটা আমাদের ইনভেরিয়েবলি হচ্ছে পাওয়া যায়, এবং এগুলোর জন্য আমরা একটু করতে পারি। আমি প্রফেশনাল কোশ্চেন ঘেটে খুব বেশি একটা এখান থেকে কোশ্চেন দেখলাম না, সেই জন্য আমি আর খুব বেশি এটা নিয়ে আর কথাও এই জন্য বাড়াইনি, এমনি কাজটা লেন্থ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে একদম শেষের দিকে একটু করে শুধু জেনে রাখি, আম্বেলিকাল কর্ড যে জিনিসটা আছে, যেটা দিয়ে আমাদের পুরো সময়টাতে ধরে রাখে, এটা একটা ফিউনিস লাইক, হ্যাঁ। ফিউনিস মানে কি? আমরা যে ঝালমুড়ি দেখি না, একটা ঠুঙ্গা বাড়াই, এটাকে ফিউনিস বলি, যেটা আমাদের ফিটাস এবং প্লাসেন্টাকে ধরে রাখে। এটার মাধ্যমে আমাদের ফিটাল ব্লাড ভেসেল ফ্লো হচ্ছে। এটা স্ট্রাকচারটা কি? মানে এখানে যদি আমরা একটা ক্রস সেকশন করি, মাঝখান থেকে যদি কেটে ফেলি, ছবিটা যদি দেখি, মাঝখান থেকে যদি কেটে ফেললাম, তাহলে আমরা দেখি এখানে থাকে আমাদের ভেইন থাকে, আম্বেলিকাস ভেইন, তারপর থাকে আর্টারি, আমরা দুইটা আর্টারি থাকে, কিন্তু প্রথমের দিকে কিন্তু দুইটা আর্টারি, দুইটা ভেইনে থেকে, পরে কেন জানি এটা একটা হয়ে যায় আর কি, ডেমিনিশড হয়ে যায়। তারপরে থাকে হচ্ছে ভার্টনস জেলি, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ডব্লিউ দিয়ে লেখা, কিন্তু আমরা জানি যে যেরকম জৈব রসায়নে পড়ে এসেছিলাম, ফ্রেডরিক ভোলার, ঠিক এখানে ডব্লিউর উচ্চারণটা মানে আমরা ভ দিয়ে পড়বো, রাইট? ভার্টনস জেলি। এই ভার্টন জেলিসটা কি করে, আমাদের ইনজুরি থেকে আশেপাশে এই সাদা সাদা ভার্টনস জেলি, এই ভার্টনস জেলিগুলো আমাদের
প্রোটেক্ট করে আম্বিলিকাল ভেসেলে কোনো ধরনের ইনজুরি থেকে। তাহলে প্রথমে কাভারিং থাকে, আমরা জিনিসটা বাইরে যে লেয়ারটাকে বলি কাভারিং থাকে, এপিথেলিয়াম কাভারিং থাকে। তারপরে হচ্ছে ভার্টনস জেলি থাকে, যেটা হচ্ছে জিলাটিনাস চকচকে থাকে। এটা মিউকোপলিস্যাকারাইড, এটা আমাদের থাকে, এই উপাদানটা থাকে। এবং এটা কি করে, আম্বিলিকাল ভেসেলকে এটা প্রোটেক্ট করে ইনজুরি থেকে। হ্যাঁ, কর্ড পলাপস থেকে, আমরা পড়ি কর্ড পলাপস, যে কর্ড পলাপস কি, শিশুর নাভি ওখান থেকে ছিঁড়ে চলে আসছে, তখন এটা আমাদের এই ভার্টনস জেলি করতে কি বলে সেটা প্রোটেক্ট করে। এই হচ্ছে ব্যাপার। ব্লাড ভেসেল থাকি, প্রথমে দুইটাই থাকে, কিন্তু পরে একটা লোপ পেয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। আমাদের দুইটা আম্বিলিকাল আর্টারি থাকে আর হচ্ছে ভেইন থাকে। কিন্তু এখানে উল্টা, আর্টারি গুলো এখানে হচ্ছে, আমরা জানি আর্টারি গুলো অক্সিজেনেটেড ব্লাড বহন করে, কিন্তু এই ফিটাসের ক্ষেত্রে আর্টারি গুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে। এই একটা ব্যাপার। তারপরে হচ্ছে অ্যালান্টোসিস। অ্যালান্টোসিস আমরা ওই ছবিটা দেখে আসছিলাম যে আমাদের অ্যামনিয়ন, একটু দেখি অ্যালান্টোসিস জিনিসটা কি। এখানে একটা ছবি ছিল, এই যে অ্যালান্টোসিস। হ্যাঁ, অ্যালান্টোসিস, এই যে অ্যালান্টোসিস জিনিসটা দেখি যেরকম, এটাকে বলে অ্যালান্টোসিস। তা আমাদের কিছু একটা ইনটাইমব্রায়োনিক, প্রথম যখন লাইফটা শুরু হয় তখন আমাদের কিছু একটা, আমরা জানি ইয়ক সেক থাকে, এগুলো পরে আস্তে আস্তে লেয়ারে পরিণত হয়ে যায়। এগুলো প্রথম নিউট্রিশন, পুষ্টি উপাদান এগুলো মানে বহন করে। কারণ আমরা তো এগুলো হিসাব নিকাশ করতেছি 9 সপ্তাহ পর থেকে, কিন্তু 9 সপ্তাহের আগে কি হয় সেগুলো তো আমরা জানি না। তখন আমাদের ইয়ক সেক যেগুলো আছে, কুসুম, আমরা জানি ডিমের কুসুম থাকে, ইয়ক সেক, এই অ্যালান্টোস, তখন হচ্ছে আমাদের এটা একটা রুল হিসেবে কাজ করছে আর কি। তারপরে হচ্ছে অবলিল্যাটারাল এক্সট্রা এমব্রায়োনিক সেলন। এটা কি, আমাদের যে এই অ্যালান্টোস যে জিনিসটা আছে ওখানের মধ্যে আমাদের এরকম যদি ফ্লুইড যদি এখানে ভরাট হয়ে যায়, হ্যাঁ, তখন আমাদের এইটাকে আমরা বলতেছি যে অবলিল্যাটারাল এক্সট্রা এমব্রায়োনিক সিলন। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে নামগুলো। হ্যাঁ, তাহলে মনগুলো মনে রাখতে পারলে, অবলিলেটার মানে তো বুঝতে পারছি, ল্যাটারাল মানে বাইরের দিকে, এক্সট্রা এমব্রায়োনিক মানে এমব্রায়োনের বাইরে, আর সিলন মানে হচ্ছে একটা ফ্লুইড ফিল, একটা ক্যাভিটি। ওকে, এটাকে বলি আমরা সিলন। তো এই হচ্ছে আমার মূলত এই ছবি দেখি আমরা, এই যেখানে দেয়া আছে আম্বিলিকাল আর্টারি, ভার্টনস জেলি, ভেন। ওকে, তো এই মোটামুটি হচ্ছে আমার ক্লাস আজকে। আমরা এটা প্লাসেন্টা সিরিজে আমরা শেষ পর্যায়ে আজকে। এবং এই জিনিসটা আমার কাছে মনে হইতেছে যেটা বেসিক পড়া, প্রথম পড়তে একটু কষ্ট লাগবে, বুঝতে হয়তো কষ্ট লাগবে, কিন্তু আমরা যদি আমার লেকচারটা যদি আবার শুনি এবং হচ্ছে আমার স্লাইডগুলো যদি আবার একটু দেখি, পিডিএফ তো দেয়াই থাকে ওখানে, তাহলে আমাদের এই কনসেপ্টটা যদি একটু ধরে ফেলতে পারি, তাহলে আমরা অনেক বছর মনে রাখতে পারবো। অন্তত ধারাবাহিক ভাবে বলতে না পারলেও অন্তত কাছাকাছি যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবো। একটু ছবি আঁকানোর প্র্যাকটিস করতে হবে, প্লাসেন্টার ছবিটা কেমন হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে ভিলার ছবিগুলো কেমন হয়, কোরিয়ন প্লেটের কেমন হবে, কোরিয়নিক ফ্রন্ডোসামের কেমন হবে। কারণ এই ছবিগুলো আমাদের এই জন্য দরকার যে ছবিগুলো আমাদের, আমরা যখন পরীক্ষার খাতায় ছবি আঁকি তখন টিচার আমাদের প্রতি খুবই খুশি হন। কারণ কি, কারণ তখন ভাবে যে এই ছাত্রটা বা ছাত্রীটা আসলেই পড়াটা বুঝতে পারছে। কারণ ছবি আঁকা মানে সেই জিনিসটা বুঝে তোমাকে কিন্তু ছবি আঁকতে হবে। ছবি কিন্তু ওরকম মুখস্থ করার কিন্তু কোনো সুযোগ নাই, কিন্তু পড়া তুমি কিন্তু একদম ঠাটা মুখস্থ করেও ফেলতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফিজ।